আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের ২ নাম্বার সৃজনশীল প্রশ্নে আমরা এবার ফোকাস করব। তো দেখো প্রশ্নটি কি বলেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেস্ট টিউবের মতো রয়েছে। টেস্ট টিউবের দুই প্রান্ত খোলা, খোলা বলতে জাস্ট দুই প্রান্তে খোলা, কিন্তু আমরা সেটাকে তুলো দিয়ে আটকিয়ে দিচ্ছি। এই পাশে একটা তুলা, এই পাশে একটা তুলা দিয়ে আটকানো হচ্ছে। এবারে আমরা এখানে যেটা করতেছি দেখো, এক প্রান্তের তুলা মানে অর্থাৎ আমাদের এ প্রান্তের তুলাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নিচ্ছি, আর বি প্রান্তের তুলাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে নিচ্ছি। অর্থাৎ দুইটা তুলাকে এক প্রান্তকে ভিজানো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে, আর এক প্রান্তকে ভিজানো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে। আচ্ছা, আর মাঝে একটা ডিস্টেন্স এখানে বলা আছে, দেখো যে এ থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 40 সেন্টিমিটার, আর বি থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 60 সেন্টিমিটার, এবং এখানে এই যে ডিস্টেন্স পজিশনে বলা আছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাদা ধোঁয়া, অর্থাৎ এখানে একটা পজিশন, যেই পজিশনে আমরা এই পজিশনে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা সাদা ধোঁয়া আমরা এখানে দেখতে পাবো। সো এই হচ্ছে আমাদের উদ্দীপক, যেটা আমরা আমাদের বইয়ের সৃজনশীলের সাথেই মানে সমাধান করব আর কি। আচ্ছা, নেক্সটে চলো আমরা এখন এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে ফার্স্ট কোশ্চেন, আমাদের ফার্স্ট প্রশ্ন যে নিঃসরণ কি, মানে নিঃসরণ কাকে বলে। তো আমরা জানি কোনো গ্যাসের সরু ছিদ্রপথ দিয়ে গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ বলা হয়। অর্থাৎ চাপের তারতম্যের কারণে একটা বস্তু উচ্চ চাপ থেকে সে নিম্ন চাপের দিকে ধাবিত হবে। সো এই যে প্রসেস, এই প্রসেসকেই নিঃসরণ বলা হয়। ২ নাম্বার কোশ্চেন, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা আমরা কমপ্লিট করে ফেললাম। সেকেন্ড কোশ্চেন, একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? আচ্ছা, এবার একটা জিনিস বুঝো, গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক বলতে বোঝানো হয় যে, আমরা যদি এখানে দেখাই, গলনাঙ্ক বলতে বোঝানো হয় যে পদার্থটা কি হবে? কঠিন থেকে সে তরলে পরিণত হবে। গলনাঙ্ক বলতে বোঝানো হয় পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হবে, ঠিক আছে? আর স্ফুটনাঙ্ক বলতে বোঝানো হয় পদার্থটা শুরুতে কঠিন থাকবে, ফার্স্টে সে কঠিন থেকে তো তরল হবেই, এবারে তরল থেকে সে কিসে পরিণত হবে? বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় সে রূপান্তরিত হবে। তাইলে এখানে এই গলনাঙ্কের বেলায় খেয়াল করো, গলনাঙ্কের বেলায় কিন্তু আমরা শুধুমাত্র একটা ধাপ ফলো করতেছি, কঠিন থেকে তরল একটা স্টেপ ফলো করতেছি। এই স্টেপে যতটুকু তাপ লাগবে সেইটাই হচ্ছে তার গলনাঙ্ক। বাট স্ফুটনাঙ্কের বেলায় আমরা কঠিন থেকে তরলে যাব, আবার তরল থেকে বাষ্পে যাব। সো এখানে আলটিমেটলি বলতে পারো তোমার দুইটা ধাপের সমন্বয় স্ফুটনাঙ্ক, কঠিন থেকে তরল প্লাস তরল থেকে বাষ্প। ঊর্ধ্বপাতিত পদার্থ বাদে, কারণ ঊর্ধ্বপাতিত পদার্থের তরল অবস্থা নাই, এছাড়া অন্যান্য সকল পদার্থেরই কিন্তু কঠিন থেকে সে তরল হবে, এখানে একটা ধাপ ফলো হবে এবং এখানে কিছু তাপমাত্রা লাগবে। আবার তরল থেকে সে বাষ্পে পরিণত হবে, এখানে আর একটা ধাপ ফলো হবে এবং সেখানেও কিছু তাপমাত্রা লাগবে। সো ওভারঅল আমার দুইটা ধাপ মিলেই কি হবে, আমার মানে দুইটা ধাপের সমন্বয় কিন্তু কি হবে, আমার স্ফুটনাঙ্কের তাপমাত্রা হবে। আর এখানে একটা ধাপের সমন্বয় বা একটা ধাপ সম্পন্ন করতে যেই পরিমাণ তাপ লাগবে সেইটা হবে আমার গলনাঙ্ক। সো আমরা আশা করতেছি এই জন্যই মানে এক জায়গায় একটা ধাপ আর এক জায়গায় দুইটা ধাপ, সো তাহলে কেন তাপমাত্রা সমান হবে? তাপমাত্রা অবশ্যই কি হবে, ভিন্ন হবে। এবং গলনাঙ্কের তাপমাত্রা কি সবসময় কি হয়, কম হয়, এবং স্ফুটনাঙ্কের তাপমাত্রা সবসময় কি হয় বলতো, বেশি হয়। কেন বেশি হয়? কারণ এখানে আমরা দুইটা প্রসেস এখানে অ্যাডজাস্ট করতেছি, আর গলনাঙ্কের বেলা আমরা শুধুমাত্র একটা প্রসেস বা একটা ধাপ আমরা ফলো করতেছি। ওকে, গেল এটা। এবারে আমরা যাব আমাদের গ নাম্বার প্রসেস। চলো দেখি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলতেছে। আচ্ছা, গ নাম্বার প্রসেসে বলতেছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন? উদ্দীপকের প্রক্রিয়া বলতে আমরা এই যে টেস্ট টিউব দেখতেছি। আচ্ছা, আমরা কোশ্চেনটা দেখে নিলাম, এবারে আসো। আচ্ছা, এখানে এই যে প্রসেসটা হচ্ছে বা এখানে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কোন ধরনের পরিবর্তন? এটা কি ভৌত পরিবর্তন হবে নাকি রাসায়নিক পরিবর্তন হবে? জাস্ট কোশ্চেন হচ্ছে এটা যে আমরা এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি, এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা তাপ দেওয়ার মাধ্যমে আমরা অ্যামোনিয়া গ্যাস প্লাস জলীয় বাষ্প পাবো। এরা আবার মিলিত হয়ে এখানে তৈরি করতেছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া। তো এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাকে আমরা কি ভৌত পরিবর্তন বলবো নাকি রাসায়নিক পরিবর্তন বলবো, নাকি এই দুইটা পরিবর্তনের বাদেও অন্য কোনো পরিবর্তন হতে পারে, আমরা সেটা বলবো। এটা হচ্ছে জাস্ট আমাদের গ নাম্বার কোশ্চেনের মুখ্য বিষয়। এবারে আসো আমরা একটু এখন গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমি একটু বলে দেই, প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নে মানে যেটা নিয়ে আমরা কথা বলবো যে, আচ্ছা তো ফার্স্টে এসে বিক্রিয়াগুলো একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা একটু বিক্রিয়াটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। HCl কে তাপ দেওয়া হচ্ছে, HCl একসকে তাপ দিলে সে কি হবে, গ্যাসীয় HCl এ পরিণত হবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিলে সেখান থেকে আমরা দুইটা গ্যাস পাবো, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর একটা হচ্ছে পানি।
একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর একটা হচ্ছে পানি। আচ্ছা, এবারে আসো তাহলে বিক্রিয়া কার কার মধ্যে হবে? বিক্রিয়া হবে এই প্রান্তে থাকতে এই মানে এ প্রান্ত থেকে যাবে আমার HCl আর বি প্রান্ত থেকে যাবে আমার অ্যামোনিয়া। তাহলে HCl এবং অ্যামোনিয়া এরা মিলিত হয়ে উৎপন্ন করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি উৎপন্ন করবে? এরা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আচ্ছা, আমরা এখন মিলাবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে HCl এবং অ্যামোনিয়ার বৈশিষ্ট্যের মিল কতটুকু, আমরা এখন সেটা জানার চেষ্টা করব। তো প্রথমেই বলে দিই, দেখো HCl, দেখো এখানে কিন্তু কথাগুলো সমস্ত কথাগুলো টু দ্য পয়েন্ট আমার ব্যাখ্যা করা আছে। আমরা সেই ব্যাখ্যাগুলোর ধরনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। এখানে বলা আছে যে HCl এর মধ্যে অম্লীয় বৈশিষ্ট্য বিদ্যমান, কারণ আমরা জানি যে HCl কি একটা অ্যাসিড। HCl হলো একটা অ্যাসিড, অ্যাসিডের মধ্যে কি অম্লীয় বৈশিষ্ট্য থাকবে, সে তোমাকে হাইড্রোজেন আয়ন দিতে পারবে। ভালো কথা। তাহলে HCl এর মধ্যে পাচ্ছি আমরা অম্লীয় বৈশিষ্ট্য। অ্যামোনিয়ার মধ্যে কি পাচ্ছি আমরা বলো তো? অ্যামোনিয়ার মধ্যে পাচ্ছি আমরা একটা ক্ষারীয় বৈশিষ্ট্য। অ্যামোনিয়ার মধ্যে আমরা কি পাচ্ছি? অ্যামোনিয়ার মধ্যে পাচ্ছি আমরা একটা ক্ষারীয় বৈশিষ্ট্য। সো HCl এর মধ্যে পাচ্ছি আমরা অম্লীয় বৈশিষ্ট্য, অ্যামোনিয়ার মধ্যে পাচ্ছি আমরা ক্ষারীয় বৈশিষ্ট্য। ক্ষারীয় বৈশিষ্ট্য। এবারে এরা দুইজন মানে কি অম্লীয় HCl এবং ক্ষারীয় অ্যামোনিয়া, এরা পরস্পর মিলে কি তৈরি করতেছে? এরা পরস্পর মিলে তৈরি করতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটা কি একটা বলো তো? এইটা একটা লবণ। তাহলে বলা যায় যে উদ্দীপকের বৈশিষ্ট্যর সাথে মানে উদ্দীপকে যারা আছে এদের বৈশিষ্ট্যের সাথে আমার বিক্রিয়কে যারা আছে এদের বৈশিষ্ট্যের সাথে আমার উৎপাদে যারা আছে এদের বৈশিষ্ট্যের মধ্যে কোনো মিল নাই। কারণ অম্ল, ক্ষারক, লবণ এটা সম্পূর্ণ ভিন্নধর্মী বৈশিষ্ট্যপূর্ণ পদার্থ। তাহলে যেহেতু আমার বিক্রিয়ক পদার্থের সাথে উৎপাদ পদার্থের বৈশিষ্ট্যগত, ধর্মগত কোনো দিক থেকে আমি কোনো মিল পাচ্ছি না, তাই আমরা এই পরিবর্তনকে বলবো রাসায়নিক পরিবর্তন। কারণ আমরা জানি যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যেই পরিবর্তনে বিক্রিয়ক পদার্থের ধর্ম এবং বৈশিষ্ট্য উৎপাদ পদার্থের ধর্ম এবং বৈশিষ্ট্য হতে সম্পূর্ণরূপে পৃথক হয়ে থাকে। আমরা সেখানে আমরা বলতে পারবো যে তাই এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে কি বলা যাবে? রাসায়নিক পরিবর্তন বলা যাবে। এবং এই জন্যই দেখো আমরা কিন্তু এই পরিবর্তনটাকে কি পরিবর্তন বলতেছি? রাসায়নিক পরিবর্তন বলতেছি। ওকে, সো আশা করতেছি তোমরা তাহলে গ এর মূল অ্যান্সারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যাবো আমরা ঘ নাম্বার প্রশ্ন। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে? উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। সাদা ধোঁয়া কোন প্রান্তের কাছাকাছি বলেছে? এ প্রান্তের কাছাকাছি বলেছে। এবারে এটা এখন দেখো সাদা ধোঁয়া কিভাবে এ প্রান্তের কাছাকাছি হয়। আচ্ছা, চিত্রটা একটু ফলো করো, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। এখানে একটু ফলো করো, এ প্রান্ত থেকে সাদা ধোঁয়ার যে স্পট মানে এই যে জায়গাটায় এই ডিস্টেন্স কতটুকু? 40 সেন্টিমিটার। আর বি প্রান্ত থেকে এটা ডিস্টেন্স কতটুকু? 60 সেন্টিমিটার। তাহলে এটি কি অবশ্যই এ প্রান্তের কাছে না? এ প্রান্ত থেকে এই সাদা ধোঁয়ার যেই জায়গাটা সেই জায়গাটা দূরত্ব কম, মাত্র 40 সেন্টিমিটার। বাট বি প্রান্ত থেকে দূরত্বটা অনেক বেশি, 60 সেন্টিমিটার। এখন কোশ্চেনটা এইটাই যে এটা তো আসলে যদি আমরা যোগ করি, হিসাব যদি করি 40 আর 60 যোগ করলে কত হয়? 100। তাহলে এটা তো এরকম মানে 50 নামক কোনো একটা পজিশনেও হতে পারতো, মানে 50 সেন্টিমিটার, মানে একদম মাঝ বরাবর এ থেকে যতটুকু দূরত্বে বি থেকেও ঠিক ততটুকু দূরত্বে এরকম মাঝ বরাবর কোনো একটা জায়গায় এটা হতে পারতো। বাট সেটা না হয়ে কেন এটা এ প্রান্তের কাছাকাছি হলো, এইটাই এখনকার মানে প্রশ্ন হচ্ছে এইটাই। আচ্ছা, এবারে আমরা যাবো এটার অ্যান্সার খুঁজতে। সো দেখো এখানে মূল ব্যাপারটা হচ্ছে ব্যাপন হার। যে গ্যাসীয় পদার্থ রয়েছে সেই গ্যাসীয় পদার্থের ব্যাপন হার নিয়েই মূলত এখানে কাজ। তা আমরা এখন এই সবকিছু টু দ্য পয়েন্ট এখন ব্যাখ্যা করার চেষ্টা করবো। ফার্স্টে আসো তুমি বি পয়েন্ট নিয়ে কাজ করো। তুমি এই যে দেখো আমাদের বি পয়েন্ট, বি পয়েন্টে কে আছে? বি পয়েন্টে আছে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা কি পাবো? অ্যামোনিয়া গ্যাস এবং পানির জলীয় বাষ্প। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি তুমি তাপ প্রদান করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা তাপ প্রদান করি, সেখান থেকে আমরা দুইটা জিনিস পাবো। একটা পাবো অ্যামোনিয়া গ্যাস আর একটা পাবো পানির জলীয় বাষ্প। সো পানির জলীয় বাষ্প মানে সেটাও তোমার গ্যাসীয় পানি। এবার আসো, সো যেহেতু উভয় গ্যাসীয় পদার্থ, অ্যামোনিয়াও গ্যাসীয় পদার্থ, পানিটাও তোমার জলীয় বাষ্প হিসেবে রয়েছে, তাহলে এরা কি করবে বলো তো? গ্যাসীয় পদার্থ চারদিকে ছড়িয়ে পড়তে চেষ্টা করবে। তো আমরা এখান থেকে যদি এটাকে এভাবে একটু দেখাই তাহলে হয়তো বা জিনিসটা আর একটু তোমাদের জন্য ইজি মনে হবে। ওকে, সো দেখো আমরা এটাকে এভাবে দেখাই। ধরো এই হলো আমার টেস্ট টিউব। এই টেস্ট টিউবের এখানে ধরো তুলা রয়েছে, যে তুলার মধ্যে আছে কি? যে তুলার মধ্যে পাচ্ছি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা তাপ প্রদান করব তখন আসলে আলটিমেটলি এখানে দুটো জিনিস তৈরি হবে। একটা হবে অ্যামোনিয়া গ্যাস আর একটা হবে তোমার পানির জলীয় বাষ্প। একটা হবে অ্যামোনিয়া গ্যাস আর একটা হবে কি? আর একটা হবে পানির জলীয় বাষ্প। ওকে, এবারে আসো
অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 3টা, তার মানে 3 × 1 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি এখান থেকে 17। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17। আর পানি এর আণবিক ভর কত? পানি এর আণবিক ভর 2টা হাইড্রোজেন, তার মানে 2 × 1 প্লাস একটা অক্সিজেন, তার মানে 16 ইজ ইকুয়াল টু পানি এর আণবিক ভর পাচ্ছি আমরা 18। তাহলে অ্যামোনিয়া এর আণবিক ভর 17, পানি এর আণবিক ভর 18। যেহেতু উভয় গ্যাসীয় পদার্থ, উভয় কিন্তু এইদিকে ছুটবে। টেস্ট টিউবের এই প্রান্ত তো বন্ধ করা, তাহলে অবশ্যই তারা এ প্রান্তের দিকে ছুটে আসবে, বি প্রান্ত থেকে তারা অবশ্যই এ প্রান্তের দিকে ছুটে আসবে। ভালো কথা। কিন্তু এই রেসে কে ফার্স্ট হবে? এই রেসে তোমার অ্যামোনিয়াটা ফার্স্ট হবে। কেন অ্যামোনিয়া ফার্স্ট হবে? কারণ আমরা জানি যে কোনো বস্তুর ব্যাপন হার তার ভরের উপর নির্ভরশীল। ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে, ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। সো এইখানে অ্যামোনিয়ার ভর যেহেতু পানির থেকে কম, তাহলে অ্যামোনিয়া এই রেসে এগিয়ে থাকবে। এবারে এই প্রান্তে কি আছে বলো তো? এই প্রান্তে কি আছে? এই প্রান্তে আছে HCl, এবং HCl এর ভর কত? HCl এর ভর হচ্ছে হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 36.5 ইজ ইকুয়াল টু 36.5। 1 প্লাস 35.5 ইজ ইকুয়াল টু 36.5। ওকে, আচ্ছা। তাহলে এই প্রান্তে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, সেটাও তো অবশ্যই তাপ দেওয়ার ফলে সেও তো গ্যাসীয় HCl রূপান্তরিত হবে। তাহলে HCl সে কিসে পরিণত হবে? সে গ্যাসীয় HCl এ পরিণত হবে। সে গ্যাসীয় HCl এ পরিণত হবে এবং সে এইখান থেকে জাস্ট এই দিকে ধাবিত হবে। সে HClটা এখান থেকে সেই দিকে ধাবিত হবে। এবারে আসো, তাহলে আমার বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে আসতেছে কে? অ্যামোনিয়া এবং পানি। বাট পানিটাকে আমরা এখন মুছে দিচ্ছি, কারণ পানি তো আর রেসে টিকে নাই, অ্যামোনিয়া এখানে ফার্স্ট হয়ে গেছে। তাহলে এই প্রান্ত থেকে অ্যামোনিয়া আসতেছে আর এই প্রান্ত থেকে HCl যাচ্ছে। এবারে আমরা কম্পেয়ার করব এদের দুজনের মধ্যে। কার কার মধ্যে? এই অ্যামোনিয়া 17 আর HCl 36.5। এদের দুজনের মধ্যে কার ভর বেশি এবং কার ভর কম? HCl এর ভরটা অনেক বেশি, অ্যামোনিয়ার ভরটা অনেক কম। HCl এর ভরটা অনেক বেশি, অ্যামোনিয়ার ভরটা অনেক কম। তাহলে অ্যামোনিয়া খুব দ্রুত এই দিক থেকে চলে আসবে, মানে অ্যামোনিয়া খুব দ্রুত বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে চলে আসবে। বাট HCl এখান থেকে কিন্তু খুব বেশি একটা পথ অতিক্রম করতে পারবে না, কারণ কি তার ভর অনেক বেশি অ্যামোনিয়ার তুলনায়, আর অ্যামোনিয়ার ভরটা অনেক কম। অতএব তুমি বলতে পারো এরকম এ প্রান্তের কাছাকাছি এদের দেখা হবে, মানে HClটা জাস্ট অল্প একটু রাস্তা অতিক্রম করবে, ইন দ্য মিন টাইম অ্যামোনিয়া খুব হিউজ একটা পথ অতিক্রম করে এখান থেকে এদিকে চলে আসতে পারে বা এখান থেকে এদিকে চলে আসবে। সো এখানে আমার অনেক মানে খুব বেশি একটা রাস্তা অতিক্রম করবে না, জাস্ট HCl অল্প রাস্তা অতিক্রম করবে, বাট অ্যামোনিয়া অনেক রাস্তা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। এসে এদের মধ্যে একটা বিক্রিয়া হবে, তখন বিক্রিয়াটা এরকম হবে NH3 প্লাস HCl। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা এখানে দেখাতে পারি যে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এবং যার কারণে এরকম কোন একটা পজিশনে এ প্রান্তের কাছাকাছি কোন একটা পজিশনে আমরা সাদা ধোঁয়া দেখতে পাবো, সাদা ধোঁয়া দেখতে পাবো। সো মূল মেকানিজমটা হচ্ছে এইটা, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিয়ে আমরা অ্যামোনিয়া এবং পানি পাচ্ছিলাম। তো অ্যামোনিয়া এই রেসে ফার্স্ট হবে, কারণ পানির আণবিক ভরটা অ্যামোনিয়ার থেকে বেশি, তাই অ্যামোনিয়া পানির থেকেও দ্রুত বি প্রান্তের দিকে যাবে। বি প্রান্তের মধ্যে পাচ্ছি HCl গ্যাসীয় হয়ে যাবে তাপ প্রদান করার ফলে, এবং HCl এর ভর 36.5। তাহলে HCl খুব বেশি একটা পথ যেতে না যেতেই অ্যামোনিয়া এই প্রান্ত থেকে খুব দ্রুত এই প্রান্তে চলে আসবে। ফলে এ প্রান্তের কাছাকাছি কোনো একটা জায়গায় এদের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হবে। এই HCl এবং অ্যামোনিয়া পরস্পর বিক্রিয়া করার ফলে এরা উৎপন্ন করতে পারবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং যার কারণে আমরা সাদা ধোঁয়াটা কোন প্রান্তের কাছাকাছি দেখব? আমরা এ প্রান্তের কাছাকাছি দেখব। এখানে কিন্তু দেখো আমাদের অ্যান্সারের মধ্যে সেই পয়েন্টগুলোই তুলে ধরা হয়েছে, যে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর 17, পানি এর আণবিক ভর 18, আবার HCl এর আণবিক ভর কত? 36.5। সো ওভারঅল HCl এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যতটুকু যাবে তার আগেই অ্যামোনিয়া কি হবে? খুব দ্রুত এই প্রান্তে চলে আসবে, এবং এই সকল কারণেই কিন্তু আমাদের এ প্রান্তের কাছাকাছি সাদা ধোঁয়াটি তৈরি হবে। সো ব্যাখ্যার মধ্যে এই কথাগুলো যদি তুমি ইনক্লুড করতে পারো, তোমার ঘয়ের অ্যান্সারটা একদম 100তে 100 হয়ে যাবে। তো আশা করতেছি আমাদের এই সৃজনশীলের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার খুব মানে 4টা প্রশ্নের অ্যান্সারই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।